আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। প্রিপোজিশনের বিভিন্ন প্রকারভেদ, তাদের ব্যবহার এবং বিভিন্ন উদাহরণ আজকে আমরা দেখার চেষ্টা করব। তো সর্বপ্রথম প্রিপোজিশনের সংজ্ঞার কথা যদি আমরা বলি, দেখি যে সকল শব্দ সাধারণত নাউন বা প্রোনাউনের সামনে বসে নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে তাদের প্রিপোজিশন বলি। এখান থেকে প্রিপোজিশনের বেশ কিছু বিষয় আমরা লক্ষ্য করছি, যেটা হচ্ছে প্রিপোজিশন কি সাধারণত নাউন এবং প্রোনাউনের পূর্বে বসবে এবং এর কাজ কি নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য যে শব্দগুলো রয়েছে সেগুলোর সাথে একটা রিলেশন বা সম্পর্ক প্রকাশ করবে। এক্সাম্পল হিসেবে আমরা দেখি দ্য বুক ইজ অন দ্য টেবল। তাহলে কি এখানে এই যে টেবল শব্দটার সামনে বসেছে, অন প্রিপোজিশন এবং বাক্যের অন্যান্য শব্দের সাথে কি এটি একটি সম্পর্ক স্থাপন করেছে। তারপর এখানে বলছে দ্য কার ওয়াজ কামিং ফরওয়ার্ডস। এখানে ফরওয়ার্ডস কি একটি প্রিপোজিশন। এখন প্রিপোজিশনের প্রকারভেদ বা ক্লাসিফিকেশন নিয়ে যদি আমরা আলোচনা করি, এটাকে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে বিভিন্ন এদের ব্যবহার, গঠন ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে প্রিপোজিশনকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়। তার মধ্যে আমরা কয়েকটি প্রকারভেদ নিয়ে আলোচনা করব। এর মধ্যে আছে সিম্পল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন, participle preposition, double preposition, preposition of time, preposition of place, preposition of action, preposition of direction, preposition of agent, preposition of tools, mechanism and or gadget. তো সিম্পল প্রিপোজিশনে আসি আমরা। সাধারণত সেন্টেন্সে ব্যবহৃত একক প্রিপোজিশন গুলোকে সিম্পল প্রিপোজিশন বলা হয়। যেমন on, in, at, from, which, of, over, under, etc. are some example of simple preposition. Simple preposition কি সাধারণত সিম্পল, এই যে this preposition used in a simple sentence is called simple preposition. এগুলো সাধারণত সিম্পল সেন্টেন্সে বসবে এবং এককভাবে ব্যবহৃত হবে। যেমন she living in the room। এখানে in হচ্ছে কি এটা সিম্পল প্রিপোজিশন। I am going to the varsity, এখানে to হচ্ছে কি এটি সিম্পল প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশনের সংজ্ঞায় যদি আমরা যাই, এটা হচ্ছে কি যে প্রিপোজিশন গুলো নাউন প্রোনাউন অথবা ফ্রেজ কে যুক্ত করতে ব্যবহৃত হয় তাদেরকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। কম্পাউন্ড প্রিপোজিশনের কাজ হচ্ছে কি নাউন প্রোনাউন বা ফ্রেজ কে যুক্ত করবে। এক্সাম্পল হিসেবে দেখি আই উইল কমপ্লিট দ্য ওয়ার্ক বিফোর হি কামস। এখানে কি বিফোর হচ্ছে একটি কম্পাউন্ড প্রিপোজিশন। যেমন শি ওয়াজ আস্কিং অ্যাবাউট দিস ম্যাটার। এখানে অ্যাবাউট প্রিপোজিশন কি এই পাশে দুটো ফ্রেজকে একাধিক নাউন একাধিক নাউনকে কি এখানে যুক্ত করেছে, এজন্য এটা হচ্ছে কি কম্পাউন্ড প্রিপোজিশন। আবার এখানে কি বলছে দেখি আমরা ফ্রেজ প্রিপোজিশন, যে প্রিপোজিশন গুলো দলবদ্ধ শব্দ এবং সেন্টেন্সের বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাদেরকে ফ্রেজ প্রিপোজিশন বলে। হ্যাঁ, এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে ফ্রেজ প্রিপোজিশন কি দলবদ্ধ শব্দ, এগুলো ফ্রেজ প্রিপোজিশন হবে এ গ্রুপ অফ ওয়ার্ডস এবং সেন্টেন্সের বিভিন্ন অংশের মধ্যে তারা সম্পর্ক স্থাপন করবে। যেমন দেখি আমরা এই প্রিপোজিশন গুলোর যদি আমরা গঠন দেখি তাহলে আমরা বুঝতে পারবো এগুলো কি একাধিক প্রিপোজিশন নিয়ে একাধিক ওয়ার্ড নিয়ে গঠিত। যেমন ইন স্পাইট অফ, এখানে কি একাধিক প্রায় ৩টি শব্দ নিয়ে একটি প্রিপোজিশন গঠিত হয়েছে। ইন ফ্রন্ট অফ একাধিক শব্দ, ইন অর্ডার টু, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, ফর দ্য শেক অফ, মানে কি এখানে একাধিক শব্দ নিয়ে দলবদ্ধভাবে প্রিপোজিশন গঠিত হয়েছে। সুতরাং এগুলো হচ্ছে ফ্রেজ প্রিপোজিশন। যেমন she came here in order to meet me। তাহলে এখানে in order to কি ফ্রেজ প্রিপোজিশন, বিকজ এরা একের অধিক ওয়ার্ড একসাথে যুক্ত হয় কি সেন্টেন্সের বিভিন্ন শব্দের মধ্যে কি সম্পর্ক স্থাপন করেছে। সুতরাং এটি একটি ফ্রেজ প্রিপোজিশন। ডাবল প্রিপোজিশনের কথায় যদি আমরা আসি, দুটো প্রিপোজিশন যুক্ত হয়ে যখন একটি নতুন প্রিপোজিশন গঠন করলে তাকে ডাবল প্রিপোজিশন বলে। তাহলে এক্ষেত্রে দুটো প্রিপোজিশন একসাথে যুক্ত হয়ে প্রিপোজিশন গঠন করবে। তাহলে আমরা এক্সাম্পল যদি দেখি কি বলছে, হি কুড নট কাম টু দ্য মিটিং বিকজ অফ হিজ ইলনেস। এখানে বিকজ এবং অফ দুটো প্রিপোজিশন একসাথে যুক্ত হয়ে একটি প্রিপোজিশন হিসেবে কাজ করছে, যে কারণে এটা হচ্ছে একটি ডাবল প্রিপোজিশন। আই হ্যাভ টু ডু দিস ওয়ার্ক উইথ ইন টুডে। এখানে উইথ এবং ইথ দুটো প্রিপোজিশন একসাথে যুক্ত হয়ে কি সেন্টেন্সের দুটি বাক্য দুটি একাধিক ওয়ার্ডের মধ্যে কি সম্পর্ক স্থাপন করেছে। সুতরাং এটা একটি ডাবল প্রিপোজিশন। আবার প্রিপোজিশন অফ টাইম এর ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে কি আমরা এর নাম থেকে বুঝতে পারছি যে এটা কি সময়কে নির্দেশ করবে। তাহলে আমরা কি যে প্রিপোজিশন কোন কাজের সময় বা একটি সেন্টেন্সের নাউন গুলোর মধ্যে সময়ের সম্পর্ক নির্দেশ করে তাকে প্রিপোজিশন অফ টাইম বলে।
I will try to come at 6:30 PM. আমি আসবো, আমি আসার চেষ্টা করব 6:30টার মধ্যে। তাহলে at শব্দটি দিয়ে কি? এটি সময় নির্দেশ করেছে না? সুতরাং এখানে at হচ্ছে একটি preposition of time. They try to come on এখানে কি বলছে? Monday. তাহলে এখানে তাহলে কি বলছে? মানডেতে আসার চেষ্টা করো। তাহলে এখানে অন শব্দটি কি? এটা সময়কে নির্দেশ করেছে না? সুতরাং এটা কি? প্রিপোজিশন অফ টাইম। এবার প্রিপোজিশন অফ প্লেস এটাও আমরা নাম থেকেই বুঝতে পারছি এটা কি ধরনের প্রিপোজিশন হবে। নিশ্চয়ই সেটা কোনো অবস্থানকে নির্দেশ করবে। এখানে কি বলছে? যে প্রিপোজিশন গুলো কোনো কিছুর অবস্থান নির্দেশ করে তাকে প্রিপোজিশন অফ প্লেস বলে। তাহলে এক্সাম্পল যদি আমরা দেখি, দ্য বয় ওয়াজ স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য ট্রি। কি? বালকটি কি? গাছের পিছনে দাঁড়িয়ে আছে। এখানে কি এই বিহাইন্ড প্রিপোজিশন দিয়ে বালকটির অবস্থান, যে গাছের পিছনে যে তার অবস্থান সেটাকে নির্দেশ করছে। সুতরাং বিহাইন্ড প্রিপোজিশন হচ্ছে কি? প্রিপোজিশন অফ প্লেস। তারপর কি বলছে? সি লিভস ইন ধানমন্ডি ইন ঢাকা। তাহলে এখানে ইন প্রিপোজিশন দিয়ে কি? সে ঢাকার ধানমন্ডিতে বসবাস করে। তাহলে কি? তার যে কি বাসস্থল একটা নির্দিষ্ট স্থান নির্দেশ করছে না? তাহলে ইন হচ্ছে কি? প্রিপোজিশন অফ প্লেস। প্রিপোজিশন অফ ডিরেকশন এর কথা যদি আমরা বলি, বুঝতে পারছি এটা কি? কোন একটা দিক নির্দেশ করবে। যে প্রিপোজিশন কোন কিছু বা কারো দিকে নির্দেশ করে তখন তাকে প্রিপোজিশন অফ ডিরেকশন বলে। আমরা এক্সাম্পল দেখি, দ্য স্কুল ইজ সিচুয়েটেড অন দ্য রাইট সাইড অফ দ্য টাউন। স্কুলটি কোন দিকে অবস্থিত আমরা বুঝতে পারছি? The school is situated on the right side of the town. তাহলে কি শহরের ডান দিকে স্কুলটির অবস্থান। তাহলে এই রাইট প্রিপোজিশন দিয়ে কি? অবশ্যই সেটা প্রিপোজিশন অফ ডিরেকশন। The bridge is sitting on the roof. Sorry, the bird is sitting on the roof. তাহলে কি? পাখিটি ছাদের উপরে বসে আছে। তাহলে এটি কি? কোথায় বসে আছে? কোন দিকে বসে আছে? তাহলে ছাদের উপরে। তাহলে কি? এটা প্রিপোজিশন অফ ডিরেকশন। তাহলে প্রিপোজিশন অফ এজেন্ট এর কথা যদি আমরা চিন্তা করি, যে প্রিপোজিশন কোন কাজ বা কাজ সম্পাদনকারীর মধ্যে সম্পর্ক নির্দেশ করে তাকে প্রিপোজিশন অফ এজেন্ট বলে। তাহলে কি? প্রিপোজিশন অফ এজেন্ট এর কাজই হচ্ছে কোন কাজ এবং কাজ সম্পাদনকারী ব্যক্তির মধ্যে সম্পর্ক নির্দেশ করবে। যেমন I like to go there with you. এখানে কি? with শব্দটি দিয়ে কাজ এবং কাজের মধ্যে you এই নাউনের সম্পর্ক নির্দেশ করেছে। সুতরাং you এখানে with কি? প্রিপোজিশন অফ এজেন্ট। তারপর কি বলছে? She likes to read the books written by টাগোর। তাহলে কি এখানে? এখানে বাই শব্দটি দিয়ে কি? এখানে বুকস এবং কি তার যে এই যে কাজ সম্পাদনকারী এবং বইটি কার দ্বারা সম্পাদন হয়েছে? টাগোর, রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা। সুতরাং এখানে বাই শব্দটি দিয়ে এখানে কি বলছে? প্রিপোজিশন অফ এজেন্ট। তারপরে আমরা যে আসি সর্বশেষ যেটা সেটা হচ্ছে প্রিপোজিশন ইউজড ফর টুলস, মেকানিজম অর গ্যাজেট। এই প্রিপোজিশন গুলো বিভিন্ন নাউনকে যেমন যন্ত্র, বাদ্যযন্ত্র, মেশিন প্রভৃতি সেন্টেন্সের অন্যান্য শব্দের সাথে যুক্ত করে। তাহলে এখানে কি? এখানে আমরা নাম দেখে বুঝতে পারতেছি প্রিপোজিশন ইউজ ফর টুলস, মেকানিজম অ্যান্ড গ্যাজেট। তাহলে কি এখানে এই প্রিপোজিশন গুলো অবশ্যই টুলস, মেকানিজম বা গ্যাজেটের কার্যক্রমের সাথে যুক্ত থাকবে। এক্সাম্পল হিসেবে কি বলছে? I opened the bottle with the help of an opener. তাহলে কি? এই যে ওপেনার মানে একটি ওপেনার মানে একটি যন্ত্র ব্যবহার করে কি আমি এই বোতলটা ওপেন করেছি। উইথ দ্য হেল্প অফ তাহলে কি? এটা অবশ্যই তাহলে কি একটা প্রিপোজিশন অফ টুলস বা মেকানিজম। তারপর কি বলছে এখানে? হি লাইকস টু গো লং ড্রাইভস বাই হিজ কার। তাহলে কি? এখানে একটা যন্ত্র বা মেশিন মানে কি? সে একটি লং ড্রাইভে যেতে চায় কি? কারের মধ্য দিয়ে। তাহলে এখানে বাই দিয়ে কি বোঝানো হয়েছে? অবশ্যই সেটা কি? প্রিপোজিশন অফ টুলস, মেকানিজম অথবা গ্যাজেট। তো আমরা প্রিপোজিশন অফ টুলস বলতে পারি। তো আজকে ছিল এ পর্যন্তই প্রিপোজিশনের বিস্তারিত আলোচনা। আমরা পরবর্তী ক্লাসে নেক্সট টপিকস নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।